রহমানুর রহিম। আমরা রেনাল সিস্টেম সম্বন্ধে কিছু পড়বো। এই যে এই ছবিটাতে এইটা হলো অ্যাফারেন্ট আর্টারিওল, এইটা হলো ইফারেন্ট আর্টারিওল, এইটা হলো বাউম্যানস ক্যাপসুল, আর এইটা হলো ডিস্টাল কনভলিউটেড টিউবুলটা ঘুরে এইদিকে আসছে, অর্থাৎ এইটা ঘুরে 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 এইখানে আসছে ডিস্টাল কনভলিউটেড টিউবুল। এখন ডিস্টাল কনভলিউটেড টিউবুলের যে সেলগুলো এই অ্যাফারেন্ট আর্টারিওল আর ইফারেন্ট আর্টারিওল কন্ট্যাক্টে থাকে, যদি এখানে ফাঁকা দেখা যাচ্ছে এটা কন্ট্যাক্টে থাকে, সেই সেলগুলো একটু লম্বা লম্বা হয়, সেগুলোকে বলি মেকুলা ডেন্সা, অর্থাৎ মেকুলা ডেন্সা সেলটা ডিস্টাল কনভলিউটেড টিউবুলে থাকে। আর লেসিস সেল কাকে বলতেছি, যে ডিস্টাল কনভলিউটেড টিউবুল এবং এই যে ইফারেন্ট আর্টারিওল অ্যাফারেন্ট আর্টারিওল এটার মাঝে কিছু সেল থাকে, সেটা হলো লেসিস সেল। আর অ্যাফারেন্ট আর্টারিওল বিশেষ করে এই কিছু সেল টিউনিকা ইন্টিমার মধ্যে থাকে, অর্থাৎ এটা তো একটা আর্টারি, এটার লেয়ার আছে, এই লেয়ারের ইন্টিমার মধ্যে কিছু সেল থাকে, সেগুলি হলো জাক্সটাগ্লোমেরুলার সেল এগুলো। আচ্ছা, তো এটা একটা জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস, তার মধ্যে কী কী অন্তর্ভুক্ত সামনে আসতেছি, তবে অ্যানাটমি হিসাবে এই জিনিসটুকু লাগে। আর এগুলো বাকিগুলো একটু পড়লে পড়বে, না পড়লে নাই, কিন্তু এই জিনিসটা ভালোভাবে লাগবে। এরপর কিছু কথা, অটোনোমাস ব্লাডার, অটোমেটিক ব্লাডার, অ্যাটনিক ব্লাডার। অটোনোমাস ব্লাডার কোনটাকে বলতেছি, যেটাতে অ্যাফারেন্ট এবং ইফারেন্ট কোনো ধরনের নার্ভাস সিস্টেম, অর্থাৎ সেন্টার থেকে ব্রেইন থেকে কোনো সিগন্যাল ওই ব্লাডারে আসবে না, আবার সেখান থেকে কোনো সেন্সরি সিগন্যাল ব্রেইনে যাবে না। এটা কী হবে, সবসময় ইউরিনারি ড্রিবলিং হবে আর কি। আর অটোমেটিক ব্লাডার কাকে বলতেছি, স্যাক্রাল সেগমেন্ট আমাদের যে আছে তার উপরে যদি ইনজুরি হয়, তাহলে একটা সময় ব্লাডারটা একটা রেগুলার কিছু সময় পরে আপনি ইভাকুয়েশন হবে, এটাকে বলতেছি অটোমেটিক ব্লাডার। ব্লাডারের উপর ব্রেইনের কোনো প্রভাব থাকে না, কিন্তু এই ব্লাডার থেকে এই যে স্যাক্রাল প্লেক্সাস এই লুপটা ভালো থাকে, এই জন্য এখান থেকে সেন্সেশনটা স্যাক্রাল প্লেক্সাস যায়, স্যাক্রাল প্লেক্সাস আবার সিগন্যাল যায় হলো ব্লাডারে, মিক্সুরেশন হয় তখন। আর অ্যাটনিক ব্লাডার লোয়ার মোটর নিউরোলেশনে হয়, এটাতে ওভারফ্লো ইনকন্টিনেন্স হয়, অর্থাৎ ব্লাডারটা অনেক বেশি ফুল হওয়ার পরে কয়েকটা কিছু ড্রিবলিং হবে, এটাতে হয়, এটা লোয়ার মোটর নিউরোলেশনে হয়। আচ্ছা, এটাতে এগুলো একটু পড়লে করতে পারেন, না হলে নেই। ফিউ ড্রপ অফ ইউরিন বেরোবেই। রেনাল সার্কুলেশনটা কী রকম, রেনাল আর্টারি, সেখান থেকে সেগমেন্টাল আর্টারি, সেখান থেকে ইন্টারলোবুলার আর্টারি, সেখান থেকে আর্কুয়েড আর্টারি, সেখান থেকে ইন্টারলোবার এটা পড়তে হবে, তারপরটা ইন্টারলোবুলার আর্টারি, তারপরে অ্যাফারেন্ট আর্টারিওল আমরা দেখলাম, গ্লোমেরুলার ক্যাপিলারি, তারপরে ইফারেন্ট আর্টারিওল। এটা হলো আর্টারিওলাল অ্যানাস্টোমোসিস থাকে। এখন কথা হলো ইফারেন্ট আর অ্যাফারেন্ট আর্টারিওল থাকে, দুইটা আর্টারিওলার অ্যানাস্টোমোসিস থাকে। এখন কথা হলো এটা হলো একটু নিটার দেখে ছবিটা পড়ে নিতে হবে। এটা পরীক্ষা আসে পিকুলারিটিজ অফ রেনাল ব্লাড ফ্লো, এটাতে ডিরেক্ট ব্রাঞ্চ অফ অ্যাবডোমিনাল এওয়ার্টা 25% কার্ডিয়াক, এটা পরীক্ষা আসে পার্সেন্টেজটা, কার্ডিয়াক পরে 25% রেনাল ব্লাড ফ্লো। আর্টারিওলার পোর্টাল সিস্টেম এখানে থাকে। তারপরে ব্লাড ফ্লো সিলেক্টিভ, নট ইউনিফর্ম, মানে কি সবখানে সমান না, 95-8% কর্টেক্সে ব্লাড ফ্লো, 1-2% মেডুলাতে। অটো রেগুলেশন অফ ব্লাড ফ্লো হয়, অটো রেগুলেশন মানে ব্লাড ফ্লো যদি কোনো কমে যায় তাহলে ভ্যাসোকনস্ট্রিকশন, মানে ওখানকার ব্লাড ফ্লো যে কোনোভাবেই হোক রেগুলেশন থাকবে, একটা নির্দিষ্ট রাখার চেষ্টা করবে আর কি। কীভাবে, মায়োজেনিক, আর একটা হলো টিউবিউলো গ্লোমেরুলার ফিডব্যাক মেকানিজম, এই দুই সিস্টেমে। মায়োজেনিক মানে মাসল কন্ট্রাকশন, আর টিউবিউলো গ্লোমেরুলার ফিডব্যাক মানে যদি এখানে ফ্লো কমে যায়, ব্লাড ফ্লো যদি কমে যায় তাহলে সিগন্যাল যাবে, এক সময় ব্লাড ফ্লো বাড়াইতে যেসব কাজ করা লাগে সেগুলো করবে বডি। রেনাল ব্লাড ফ্লো নট অল্টার্ড ইন ইনারভেশন অফ কিডনি, রেনাল ব্লাড ফ্লো অল্টার হবে না যদি নার্ভাস সিস্টেম অল্টার করা হয়। রেনাল ব্লাড ফ্লোতে দুইটা জিনিস আমরা জানি, একটা হলো ভাসার একটা, আর হলো লুপ অফ হেনলি। তো ভাসার একটা কোনগুলো, ভাসার একটা হলো ভেসেল যেগুলো পেরিটিউবুলার ক্যাপিলারির ওখানে থাকে, সেগুলোকে কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার বলা হয় ওখানে। আর লুপ অফ হেনলি সেটাকে কাউন্টার কারেন্ট মাল্টিপ্লেয়ার বলা হয়, এটা পরীক্ষা একটু লাগে। এরপরে নেফ্রনের পার্ট, কর্টিক্যাল নেফ্রন এবং মেডুলারি নেফ্রনের পার্থক্য, এটা তো কর্টেক্সের নেফ্রনের
আমরা যে কিডনির কর্টেক্স দেখি, রেনাল কর্টেক্স, সেই কিডনির কর্টেক্সে কী কী থাকে পরীক্ষায় আসে, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, ডিস্টাল কনভলিউটেড টিউবুল দুইটাই কিন্তু থাকে। তারপরে এফারেন ইফারেন আর্টারিওল, গ্লোমেরুলার জর্মাস ক্যাপসুল, এই সব কটা থাকে কর্টেক্সের মধ্যে। মেডুলার মধ্যে কী থাকে, লুব অফ হেনলি থাকে, কালেকটিভ টিউবুলস থাকে, পেরিটিউবুলার ক্যাপিলারি থাকে, ভাসার একটা থাকে। এই তারপরে কর্টিক্যাল নেফ্রন এবং মেডুলারি নেফ্রন, টোটাল কত পার্সেন্ট? কর্টিক্যাল নেফ্রন 80 থেকে 85%, আর 15 থেকে 20% হলো জাক্সটা মেডুলারি নেফ্রন, মানে মেডুলার কাছে থাকে। এটা কর্টেক্সে থাকে, এটা মেডুলারে থাকে। লুব অফ হেনলিটা এটাতে শর্ট হয়, এখানে হয় লং। আর ভেসেল এখানে পেরি টিউবুলার ক্যাপিলারি থাকে, এখানে ডাইলিউটেড ইউরিন তৈরি হয়। আর মেডুলারি নেফ্রনে কনসেন্ট্রেটেড ইউরিন তৈরি হয়। এই পার্থক্যটা পরীক্ষায় আসে, লাগে। আচ্ছা, গ্লোমেরুলার মেমব্রেন, গ্লোমেরুলার মেমব্রেনের কয়টা পার্ট? একটা হলো এন্ডোথেলিয়াম, তারপর বেসমেন্ট মেমব্রেন, তারপর পোডোসাইট। পোডোসাইটটা হলো এপিথেলিয়াল লাইনিং অফ দ্য বেসমেন্ট মেমব্রেন। পোর সাইজ, ক্যাপিলারি মেমব্রেনের পোর সাইজ হলো 70 থেকে 90 ন্যানোমিটার। এখানে প্রোটিন থাকে, নেগেটিভ চার্জ। আচ্ছা, এরপরে মেসেঞ্জিয়াল সেল সম্বন্ধে 2 লাইন পড়া ভালো, অনেক সময় ট্রু ফলসে দিয়ে দেয়। গ্লোমেরুলার ক্যাপিলারির ভিতরে থাকে, আমরা যে ক্যাপিলারি দেখলাম একটু আগে, লেসিস সেল হিসেবে থাকে। ম্যাক্রোফেজ লাইক সেল এগুলো ফ্যাগোসাইটিক ইন নেচার, এটা গ্লোমেরুলাসে থাকে। এবং জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস এ লেসিস সেল হিসেবে যেটা থাকে সেটাকে মেসেঞ্জিয়াল সেল হিসেবে বলা হয়। এন্ডোথেলিয়াম এবং বেসমেন্ট মেমব্রেনের মাঝে থাকে, ক্যাপিলারি এন্ডোথেলিয়াম আর বেসমেন্ট মেমব্রেনের মাঝে থাকে। এছাড়া এমব্রায়োলজিক্যালি এগুলি স্মুথ মাসেল সেল প্রিকর্সার, কন্ট্রাক্টাইল ইন নেচার, এগুলো জিএফআর কন্ট্রোলে হেল্প করে এবং প্রোস্টাগ্ল্যান্ডিন সেক্রেশন করে। মেসেঞ্জিয়াল সেল কন্ট্রাকশন করে কারা কারা? এন্ডোথেলিন, এনজিওটেনসিন 2, এডিএস, নরঅ্যাড্রেনালিন, হিস্টামিন, থ্রম্বোক্সিন A2, প্রোস্টাগ্ল্যান্ডিন F2, লিউকোট্রান্স C4, লিউকোট্রান্স D4। এগুলো রিল্যাক্সেশন করে কারা কারা? সাইক্লিক এমপি, এট্রিয়াল নেট্রিটরি ফ্যাক্টর, ডোপামিন, প্রোস্টাগ্ল্যান্ডিন E2, যেগুলি ভ্যাসোডাইলেটর আর কি, সেগুলোই মোটামুটি মেসেঞ্জিয়াল সেলকে রিল্যাক্সেশন করে থাকে। ইম্পর্টেন্ট কিছু সেলের নাম জানতে হবে, পি সেল এবং আই সেল। এই দুইটাই হলো, পিতে প্রিন্সিপাল সেল, আইতে হলো ইন্টারকালেটেড সেল, থাকে হলো ডিস্টাল কনভলিউটেড টিউবুল এবং কালেক্টিং ডাক্টে। পি সেলের কাজ হলো সোডিয়াম রিঅবজর্পশন করে, এবং সেটা ভ্যাসোপ্রেসিন ইনডিউসড ওয়াটার রিঅবজর্পশনও করে। আর আই সেল ইন্টারকালেটেড সেল, এখানে এদের কাজ হলো অ্যাসিড সেক্রেশন করে, পটাশিয়াম রিঅবজর্পশন করে থাকে এবং বাইকার্বনেট রিঅবজর্পশন করে থাকে। এগুলোর উপরে এই যে অ্যান্টিডায়াবেটিক হরমোনটা, এটার উপরে কাজ করে আর কি। এছাড়া অ্যালডোস্টেরন এগুলোর উপরে কাজ করে। আমরা আসতেছি ধীরে ধীরে। জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাসের পার্ট কী কী, এটা নিয়ে পরীক্ষা প্রশ্ন আসে। পার্ট হলো মেকুলা ডেন্সা, আমরা একটু আগে দেখলাম যে ডিস্টাল কনভলিউটেড টিউবুলের যে সেলগুলি বড় বড় হয় সেগুলো হলো মেকুলা ডেন্সা। এক্সট্রা জাক্সটাগ্লোমেরুলার সেল নামে একটা সেল আছে, এই সেলগুলো কোনগুলো? এফারেন এবং এফারেন আর্টারিওলার সেল আর কি। এরপরে লেসিস সেল, এই তিনটা মিলেই হলো জাক্সটাগ্লোমেরুলার সেল, আমরা একটু আগে দেখাইছি। আচ্ছা, মেকুলা ডেন্সা কাকে বলতেছি? ক্লোজলি প্যাকড কলামনার সেল, কেমোরিসেপ্টর হিসাবে কাজ করে। এগুলো কখন স্টিমুলেশন হবে? যদি সোডিয়াম এবং পটাশিয়াম ইউরিনের মধ্যে কম হয়। ডিটেক্ট টিউবুলার ফ্লুইড, সোডিয়াম এবং ক্লোরিন কনসেন্ট্রেশন, স্টিমুলেটেড বাই সোডিয়াম, ডিক্রিজ সোডিয়াম লোড ইন দ্য ডিস্টাল কনভলিউটেড টিউবুল, ডাইলেটস এফারেন আর্টারিওল, আর রিলিজ রেনিন। এটা কথা ভুল, মানে এটা ফলস। যদি আসে রিলিজ রেনিন মেকুলা ডেন্সা, তাহলে হবে ফলস। আচ্ছা, তাইলে মেকুলা ডেন্সা হলো ডিস্টাল কনভলিউটেড টিউবুলের একটা সেল, যেটাতে যদি সোডিয়াম এবং ক্লোরাইড কনসেন্ট্রেশন কমে যায়, তখন সেগুলো স্টিমুলেটেড হয়। এই জাক্সটাগ্লোমেরুলার সেল কোথায় থাকে? ইফারেন এবং এফারেন আর্টারিওলের মধ্যে থাকে। যেই ইফারেন এবং এফারেন আর্টারিওলের সেলগুলো মেকুলা ডেন্সার সাথে কানেক্টেড থাকে সেগুলোকে জাক্সটাগ্লোমেরুলার সেল বলা হয়। তার মানে এগুলো ইফারেন এবং এফারেন আর্টারিওলার সেল। এবং সোলেন কনডেন্স ডার্ক গ্রানুল থাকে। টিউনিকা মিডিয়াতে থাকে হলো জাক্সটাগ্লোমেরুলার সেল, অর্থাৎ ইফারেন এবং এফারেন আর্টারিওলের টিউনিকা মিডিয়াতে থাকে। এগুলি নেগেটিভ ব্যারোরিসেপ্টর হিসেবে কাজ করে। যদি বিপি ফল হয় তখন এই জাক্সটাগ্লোমেরুলার সেল স্টিমুলেটেড হয়, সেখান থেকে রেনিন সেক্রেশন হয়। এটা পরীক্ষায় আসে যে রেনিন কোথা থেকে সেক্রেশন হয়, অ্যান্সার হলো জাক্সটাগ্লোমেরুলার সেল থেকে। আর লেসিস সেল কাকে বলতেছি? এক্সট্রাগ্লোমেরুলার মেসেঞ্জিয়াল সেল, পলকিসেন সেলের আর একটা নাম। মেকুলা ডেন্সা এবং জাক্সটাগ্লোমেরুলার সেলের মাঝে থাকে, প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ করে। তাহলে মেকুলা ডেন্সা থাকে ডিস্টাল কনভলিউটেড টিউবুলে, আর জাক্সটাগ্লোমেরুলার সেল
তো হলো ইফারেন আর এফারেন আর্টেরিওলার সেল এদের মাঝে থাকে। অর্থাৎ এই যে এগুলিকে বলতেছি লেসিস সেল, জাক্সটাগ্লোমেরুলার সেল হলো যে এগুলো ইফারেন আর্টেরিওল এফারেন আর্টেরিওলে যে সেলগুলো ডিস্টাল কনভলিউটেড টিউবুলার কন্ট্যাক্টে থাকে, যে মোটা মোটা করে দেখেছি, এগুলি হলো এই যে এগুলি হলো জাক্সটাগ্লোমেরুলার সেল। এছাড়া লেসিস সেল হলো এই মেকুলা ডেন্সা আর হলো জাক্সটাগ্লোমেরুলার সেলের মাঝে থাকে লেসিস সেল, এগুলো থেকে প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ হয়। তো যদিও এখানে জাক্সটাগ্লোমেরুলার সেলগুলো এখানে দেখানো, আসলে এগুলো টিউনিকে মিডিয়াতে থাকে, এগুলো থেকে রেনিন সিক্রেশন হয়। যদি মেকুলার ডেন্সাতে সোডিয়াম কনসেন্ট্রেশন কমে যায়, পটাশিয়াম কনসেন্ট্রেশন কমে যায়, তখন এগুলো থেকে রেনিন সিক্রেশন হয়। এই যে তখন রেনিন সিক্রেশন হয়, রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম অ্যাক্টিভেটেড হয়। তো কীভাবে কোন মেকানিজমটা কাজ করে, ব্লাড প্রেশার কমে গেলে রেনাল ব্লাড ফ্লো কমে যায়, জিএফআর কমে যায়, অর্থাৎ গ্লোমেরুলাসে ফিল্ট্রেশন কমে যায়, এই জায়গাটা ফিল্টার হয় কম, ফিল্টার হলে কম গেলে মেকুলার ডেন্সাতে সোডিয়াম কনসেন্ট্রেশন কমে, আর যখনই সোডিয়াম কনসেন্ট্রেশন মেকুলার ডেন্সাতে কমে যাবে তখন জাক্সটাগ্লোমেরুলার সেল থেকে রেনিন সিক্রেশন হবে। আর রেনিন এনজিওটেনসিনোজেন যে আসে রিভার থেকে, সেইটাকে কনভার্ট করে এনজিওটেনসিনোজেন 1 করে। এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম, এই যে এনজিওটেনসিনোজেনকে এনজিওটেনসিন বলে, এনজিওটেনসিন থেকে এনজিওটেনসিন 2 বানায়। আর এনজিওটেনসিন 2 এর অনেকগুলি কাজ, তার মধ্যে একটা হলো ইফারেন্ট আর্টেরিওল ডাইলেট করে, কনস্ট্রিক্ট করলে ইফারেন্ট আর্টেরিওলটা কনস্ট্রিক্ট করে জিএফআরটা বাড়ায়। এখন এই যে এই আর্টারিওলটা যদি কনস্ট্রিকশন করে, ইউরিন ব্লাডটা আসবে এদিক দিয়ে এসে এটা ডাইলিউট করবে, তাহলে এখানে বেশি ব্লাড ঢুকবে, আর এটা কনস্ট্রিক্ট করলে যাইতে পারবে কম, এদিক দিয়ে যাইতে পারবে কম, তাহলে এখানে থাকবে বেশি পরিমাণ ব্লাডটা, সাকনি হবে বেশি, এদিক দিয়ে যে সাকনি হয়ে এই দিক দিয়ে সাকনি হয়ে যে ভিতরে ঢুকবে, এইটাই তো হলো জিএফআর। তো জিএফআরটা বাড়বে। তো রেনিন করে কি, রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম ইফারিয়ান আর এনজিওটেনসিন 2 এইটাকে কনস্ট্রিক্ট করে, এইটাকে ডাইলিউট করে, ফলে ইউরিন বেশি ফর্মেশন হবে। ব্লাড প্রেশার জিএফআরটা বাড়বে আর কি, এইভাবে জিএফআর বাড়ায়। তো বিপি ফল করলে জিএফআর কমে যাবে এবং কম্পেনসেশনের পরে জিএফআরটা বেড়ে যাবে। আচ্ছা, এনজিওটেনসিন 2 আর কোথায় কোথায় কী কী কাজ করে, ভেসো কনস্ট্রিকশন করে, জিএফআর বাড়ায়, কমলে বাড়ায়, জিএফআর যদি কমে যায় তখন বাড়াবে, তারপরে বাড়ায় নর্মালের মধ্যে নিয়ে আসবে আর কি। থার্স্টকে স্টিমুলেশন করে, থার্স্ট স্টিমুলেশন করলে ওই পেশেন্টের কী হবে, সে ওয়াটার ইনটেক করবে, তার ভলিউমটা প্রিজার্ভ হবে। অর্থাৎ যখনই ভলিউম কমে যায় তখনই এনজিওটেনসিন 2 অ্যাক্টিভেটেড হয়, এইসব ঘটনা ঘটায়। এছাড়া এনজিওটেনসিন থেকে রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম অ্যালডোস্টেরন সেক্রেশন হয়, অ্যালডোস্টেরন আবার বডির ফ্লুইডকে বাড়ায়, তারপরে অ্যান্টিডায়াবেটিক হরমোন রিলিজ করতে সাহায্য করে ব্রেনের মধ্যে। তো পরীক্ষা প্রশ্ন আছে এনজিওটেনসিন 2 কোথায় কোথায় কোন কোন অর্গানের মধ্যে কাজ করে। এডিএস সেক্রেশন রিলিজ করতে সাহায্য করে, সেটা ব্রেইনে কাজ করে। অ্যালডোস্টেরন সেটা অ্যাড্রেনাল গ্ল্যান্ডে কাজ করে। থার্স্ট মেকানিজম সেটা ব্রেইনে কাজ করে। জিএফআর বাড়ায়, কিডনিতে সরাসরি কাজ করে, ভেসেলের মধ্যে কাজ করে। এগুলো কোনো পরীক্ষা আসে কোন কোন অর্গানের মধ্যে এনজিওটেনসিন 2 ওয়ার্ক করে। এছাড়া আসি রেনিন সেক্রেশন, ইনক্রিজ সেক্রেশন অফ রেনিন, কোন কোন ফ্যাক্টর রেনিন সেক্রেশন বাড়ায়। এক নম্বর কথা হলো যে কোনো কারণে যদি ব্লাড প্রেশার বডিতে কমে যায়, রেনিন সেক্রেশন বেড়ে যায়। রেনিন সেক্রেশন বেড়ে গেলে রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজমে ব্লাড ভলিউম বাড়বে, ভেসেল কনস্ট্রিকশন হবে, ব্লাড প্রেশারটা নর্মালে চলে আসবে। কোনগুলো, এই যে অল ইভেন্টস দ্যাট ডিক্রিজ রেনাল ব্লাড ফ্লো, তার মধ্যে কী আছে, হাইপোটেনশন, হিমোরেস, ডিহাইড্রেশন, কার্ডিয়াক ফেলিওর, লিভার সিরোসিস, ডায়াবেটিক্স দিয়েও ভলিউম কমে, কনস্ট্রিকশন, রেনাল আর্টেরিওল, পেইন, ইমোশন, আপরাইট পজিশন, সোডিয়াম ডিপ্লিশন, সিম্পেথি অ্যাক্টিভিটি, ক্যাটেকোলামাইন, প্রোস্টাগ্ল্যান্ডিন, এগুলো প্রত্যেকটাই হলো রেনাল ব্লাড ফ্লোটাকে কিন্তু কমায়। এই ফ্যাক্টরগুলি কী বলে, রেনাল মানে ভলিউমটা, ব্লাড ভলিউম, বডিতে ব্লাডের ভলিউমটা এগুলিতে কমে যাবে, এবং ভলিউম কমে গেলে রেনাল কিডনির মধ্যে যতটুকু ব্লাড ফ্লো সেটা কমে যাবে। পরে কিডনি মনে করবে যে বডিতে ভলিউম কম আছে, তখন রেনিন সেক্রেশন করবে। সবগুলোই তাই। ক্যাটেকোলামাইনেরও একটা অ্যাকশন হলো সে রেনাল ভ্যাসো কনস্ট্রিকশন করে। তো রেনাল ভ্যাসো কনস্ট্রিকশন করলে কিডনি মনে করবে যে বডিতে মনে হয় ভলিউম কম, এই জন্য আমার এখানে ভলিউম কম, সেই জন্য সেই রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজমকে অ্যাক্টিভেশন করার জন্য রেনিন সেক্রেশন করবে। অর্থাৎ যে কোনো কারণে রেনাল ব্লাড ফ্লো যদি কমে যায়, সেগুলি হলো রেনিন সেক্রেশনের কারণ। তাহলে যেসব কারণে রেনাল ব্লাড ফ্লো বাড়ে সেগুলিই হলো রেনিন সেক্রেশন কমবে। তার মধ্যে ইনক্রিজ এফারেন আর্টেরিওলার প্রেশার যদি বাড়ে, ব্লাড ফ্লো বাড়বে, এফারেন আর্টারি দিয়ে বেশি বেশি ব্লাড যাবে কিডনিতে, এই জন্য। এছাড়া এনজিওটেনসিন 2 যদি আসে, এনজিওটেনসিন 2 রেনিনকে বলবে যে আর আসার দরকার নেই, আমি আসি, নেগেটিভ ফিডব্যাক মেকানিজমে।
এছাড়া ভ্যাসোপ্রেসিন এবং সোডিয়াম ক্লোরাইড, ইনক্রিজ সোডিয়াম ক্লোরাইড এই দুইটাই হলো রেনিন সেক্রেশন কমায়। ভ্যাসোপ্রেসিন তো ভ্যাসোকনস্ট্রিকশন করতেইছে, এই জন্য আর ওটা আসবে না। আর সোডিয়াম ক্লোরাইড যদি বাড়ে, লবণের পরিমাণ যদি কমে তাহলে তো রেনিন সেক্রেশন বাড়ে, তাহলে বাড়লে কমে যাবে, এটাই স্বাভাবিক। কোন কোন ফ্যাক্টর জিএফআর বাড়ায়, কোন কোন ফ্যাক্টর জিএফআর কমায়, এগুলি পরীক্ষায় প্রশ্ন আসে। জিএফআর বাড়বে কখন? এফারেন্ট আর্টেরিওলার ডাইলেশন, সুপাইন পজিশন, মাইল্ড কনস্ট্রিকশন অফ দ্য ইফারেন্ট আর্টেরিওল, এনজিওটেনসিন 2 এবং টেম্পারেচার। এখন এনজিওটেনসিন 2রও কাজ একটা, এফারেন্ট আর্টেরিওল ডাইলেট করে, ইফারেন্টটা কনস্ট্রিক্ট করে। এফারেন্ট ডাইলেট করলে বেশি ব্লাড যাবে, ব্লাড গেলে বেশি সাকনি হবে, বেশি জিএফআর হবে। টেম্পারেচারও তাই। এখন কথা হলো এই যে মাইল্ড কনস্ট্রিকশন কেন? মাইল্ড কনস্ট্রিকশন এখন যে সিভিয়ার কনস্ট্রিকশন অফ দ্য ইফারেন্ট আর্টেরিওল যদি হয় তাহলে তো আরও বেশি পরিমাণ জিএফআর হওয়ার কথা ছিল। তো জিএফআর বেশি হবে না এ কারণেই, যদি সিভিয়ার কনস্ট্রিকশন হয় তাহলে ব্যাকফ্লো হয়, অর্থাৎ এফারেন্ট দিয়ে ব্লাডটা ঢুকে ইফারেন্ট আর্টেরিওলে ধাক্কা করে আবার সাকনি হওয়ার আগেই গ্লোমেরুলার ক্যাপিলারি থেকে চলে যায়, সেই জন্য জিএফআর ডিক্রিজ করে সিভিয়ার কনস্ট্রিকশন অফ দ্য ইফারেন্ট আর্টেরিওলে। আর এফারেন্ট আর্টেরিওল যদি কনস্ট্রিকশন হয় তাহলে ব্লাড ঢুকতে পারবে না, সেই জন্য জিএফআর কমে, স্ট্যান্ডিং পজিশনে কমে জিএফআর কমে। এই জন্য বলা হয় যে বসে পানি খাওয়ার জন্য। any condition which reduce blood flow আর কি, বিপি রিডিউস বিপি, অর্থাৎ রেনাল ব্লাড ফ্লো যদি কমে যায় তাহলে জিএফআর অটোমেটিক কমে যাবে। এছাড়া কিছু ওষুধ আছে যেমন এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর, এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার, এগুলি হলো জিএফআর কমায়। এই এনজিওটেনসিনের কাজ হলো এফারেন্ট আর্টারিওলকে ডাইলেট করে ইফারেন্টকে কনস্ট্রিক্ট করে, সো ব্লাড ফ্লোটা বাড়বে। সো এগুলো যে এনজিওটেনসিনকে ব্লক করে, যদি ব্লক করে তাহলে এনজিওটেনসিন ওই ফাংশনটা করতে পারবে না, ব্লাড ফ্লোটা কমে যাবে। এই জন্য এসিআই এবং ইআরবিতে রেনাল ডিক্রিজ হয় জিএফআর। এছাড়া কোল্ড কন্ডিশনেও ডিক্রিজ জিএফআর হয় ডিউ টু ভ্যাসোকনস্ট্রিকশন। আচ্ছা, গ্লোমেরুলার ফিল্টারের কীরকম ক্যারেক্টার, এটা পরীক্ষায় প্রশ্ন আসে। এগুলো আইসোটোনিক টু, এটা পরীক্ষায় খুবই প্রশ্ন আসে। আইসোটোনিক টু প্লাজমা 280 to 30 মিলিমোল পার লিটার, পিএইচ হলো 7.4, অ্যানায়ন এখানে বেশি থাকে, ডিভয়েড অফ সেলুলার এলিমেন্টস অ্যান্ড অ্যালবুমিন। সাবস্ট্রেট ইউজ টু মেজার জিএফআর, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট মেজার করতে কোন কোন সাবস্ট্রেট ইউজ করা হয়? ইনুলিন, ক্রিয়েটিনিন, মেনিটল, সরবিটল, ইডিটিএ, রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স, এগুলো ইউজ করা হয়। তো এছাড়া কেন ইনুলিনকে কেন ব্যবহার করা, এটা আমরা ছোটোবেলায় পড়ছি, আবারও লাগবে। এগুলি ফ্রিলি ফিল্ট্রেটেড হয়, কোনো অ্যাবজর্পশন হয় না, নট রিঅ্যাবজর্ব, নট সেগ্রেটেড, নট মেটাবোলাইজ, নট স্টোরড ইন দ্য বডি, নন টক্সিক, নট এফেক্ট অন ফিল্ট্রেশন রেট, ইজি টু মেজার ইন দ্য প্লাজমা অ্যান্ড ইউরিন। কোনটার ইনুলিন ক্লিয়ারেন্স কত কিডনিতে, সেটা পরীক্ষা আসে। কোনটার ক্লিয়ারেন্স কত? ইনুলিন ক্লিয়ারেন্স 125 ml per minute, গ্লুকোজ প্রোটিন ক্লিয়ারেন্স 0, অর্থাৎ প্রোটিন কোনো কিডনি দিয়ে যাবেই না, 1 মিনিটে কোনো প্রোটিন 100% রিঅ্যাবজর্পশন হবে আর কি। ইউরিয়া ক্লিয়ারেন্স 70 এবং ক্রিয়েটিন ক্লিয়ারেন্স 140, এটা পরীক্ষা আসে বিভিন্ন সময়। এছাড়া পরীক্ষায় প্রশ্ন আসে রেনাল ব্লাড ফ্লো মেজারমেন্টস। রেনাল ব্লাড ফ্লো মেজারমেন্ট কী কী দিয়ে করা হয়? প্যারামিনো হিপ্তুরিক অ্যাসিড, ফিক প্রিন্সিপাল মেথড এবং ইলেকট্রোম্যাগনেটিক ফ্লোমিটার, এগুলির নামগুলো জানলেই হবে। দুইটা মেথড আছে, ফিক প্রিন্সিপাল মেথড এবং ইলেকট্রোম্যাগনেটিক ফ্লোমিটার, এই দুইটা দিয়ে রেনাল ব্লাড ফ্লো মেজার করা যায়। রেনাল ব্লাড ফ্লো হলো ইজ প্রপোর্শনাল টু রেনাল আর্টেরিওলার প্রেশার, রেনাল ভেনাস প্রেশার, অর্থাৎ আর্টারির মধ্যে যদি বেশি থাকে প্রেশার তাহলে রেনাল ব্লাড ফ্লো বেশি হবে, আর ভেনাস প্রেশার যদি বেশি হয় রেনাল ভেইনের মধ্যে তাহলে তো ব্লাড ফ্লো কম হবে, এটাই স্বাভাবিক। এবং রেনাল ব্লাড ফ্লো রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতি, রেজিস্ট্যান্স যদি বেশি হয় ব্লাড ফ্লো কমে যাবে। এনজিওটেনসিন 2 এবং সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, এগুলির কাজ হলো, এগুলি হলো ব্লাড ফ্লোর রেজিস্ট্যান্স বাড়ায়, রেজিস্ট্যান্স বাড়ানোর ফলে রেনাল ব্লাড ফ্লোটা কমে যায়। এছাড়া প্রোস্টাগ্ল্যান্ডিন, E2, I2, ডোপামিন, নাইট্রিক অ্যাসিড, ব্র্যাডিকাইন, ANP রেজিস্ট্যান্স কমায়, এই জন্য এগুলো ব্লাড ফ্লো বাড়ায়, রেনাল ব্লাড ফ্লো, এগুলো পরীক্ষায় আসে। হরমোন অ্যাক্টস অন কিডনি, ইনফিনিটি এস্টার, খালি নামগুলো পড়লেও হবে। এনজিওটেনসিন 2, অ্যালডোস্টেরন, অ্যান্টি ডায়াবেটিক হরমোন, ANP, অ্যান্টিনাইট্রিক পেপটাইড,
প্যারাথাইরয়েড হরমোন, ডোপামিন, প্রোস্টাগ্ল্যান্ডিন কে কোথায় অ্যাক্ট করে সেগুলো একটু পড়া ভালো। অ্যালডোস্টেরন, ডিস্টাল কনভলিউটেড টিউবুল এবং কালেক্টিং টিউবুলসে। এই অ্যালডোস্টেরনের কাজ হলো সোডিয়াম ক্লোরাইড রিঅ্যাবজর্পশন করায়, পটাশিয়াম এবং হাইড্রোজেন এক্সক্রিশন বাড়ায়। অ্যাক্টস কোথায় করে? পি সেল এবং আই সেল, আমরা একটু আগে যেটা বললাম সেটাতে। এছাড়া অ্যান্টি ডায়াবেটিক হরমোন কোথায় কাজ করে? ডিস্টাল কনভলিউটেড টিউবুল, ডিস্টাল কনভলিউটেড কালেক্টিং টিউবুলসে। এদের কাজ হলো H2O রিঅ্যাবজর্পশন বাই দ্য পি সেল, হাই ডোজ অফ ভ্যাসোকনস্ট্রিকশন। এখানে পি সেল এবং আই সেল কীভাবে কাজ করে তার একটা মেকানিজম, সোডিয়াম রিঅ্যাবজর্পশন করা, পটাশিয়াম বের করে দেয় এবং হাইড্রোজেন বের করে দেয়। আর আই সেলের মধ্যে পটাশিয়াম এবং বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন হয়, হাইড্রোজেন এক্সক্রিশন হয়। আচ্ছা, এছাড়া এএনপি এবং প্যারাথাইরয়েড হরমোনের কাজ কোথায় কোথায়? প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল এবং এটা খুব গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো, কোথায় কোথায় অ্যাড করে সেটা সহ। এটা কী কাজ? ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন করে, ফসফেটকে রিঅ্যাবজর্পশনকে কমায় এবং ইনক্রিজ 1 আলফা হাইড্রোক্সিলেজ এনজাইম অ্যাক্টিভিটি এবং ভিটামিন ডি তৈরিতে এটা সাহায্য করে আর কি। ডোপামিন কী কাজ করে? রেনাল ব্লাড ফ্লো বাড়ায়, সোডিয়াম রিঅ্যাবজর্পশন কমায় এবং নেট্রিউরিসিস করে এবং ডায়ুরিসিস করে। প্রোস্টাগ্ল্যান্ডিনের কাজ কি? রেনাল ভ্যাসোডাইলেটেশন করে, ডায়ুরেসিস করে এবং নেট্রিউরেসিস করে প্রোস্টাগ্ল্যান্ডিন। ক্যালসিট্রায়ল ইনক্রিজ ক্যালসিয়াম এবং ফসফেট রিঅ্যাবজর্পশন, এটা হলো ভিটামিন ডি। আর ক্যালসিটোনিন, আচ্ছা তিনটারই একসাথে ফাংশন হলো। প্যারাথাইরয়েড হরমোন হলো দুইটাই রিঅ্যাবজর্পশন, সোডিয়ামের রিঅ্যাবজর্পশন বাড়ায়, পটাশিয়ামকে রিঅ্যাবজর্পশন কমায়, পটাশিয়াম বের করে দেয়। ভিটামিন D3 কী করে? দুইটাকেই রিঅ্যাবজর্পশন করে কিডনিতে। ক্যালসিটোনিন কী করে? সোডিয়াম রিঅ্যাবজর্পশন কমায় আর পটাশিয়াম রিঅ্যাবজর্পশনও কমায়। অর্থাৎ ক্যালসিটোনিন আমি মনে করি বলি যে ক্যালসিয়ামকে টেনে নিয়ে ব্লাডের মধ্যে রাখে। ক্যালসিটোনিন কিন্তু ব্লাড ক্যালসিয়াম লেভেল বাড়ায়। হরমোন সেক্রেটেড ফ্রম কিডনি, এটাও ইনফিনিটি স্টারের প্রশ্ন, 3 স্টার দেওয়া। এরিথ্রোপয়েটিন, রেনিন, ক্যালসিট্রায়ল এবং প্রোস্টাগ্ল্যান্ডিন কোনটা কোথা থেকে আসে? এরিথ্রোপয়েটিন কোথায়? পেরিটিউবুলার ক্যাপিলারি থেকে আসে, ক্যাপিলারি ফাইব্রোব্লাস্ট থেকে আসে এরিথ্রোপয়েটিন, এটা খুব গুরুত্বপূর্ণ। পেরিটিউবুলার ক্যাপিলারি অর্থাৎ আমাদের রেনাল টিউবুলের চারদিকে ক্যাপিলারি ফাইব্রোব্লাস্ট থাকে, সেইটা থেকে। রেনিন জাস্টাগ্লোমেরুলার সেল থেকে আসে, এটা পরীক্ষা আসবে কোন সেল থেকে আসে। ক্যালসিট্রায়ল এছাড়া প্রোস্টাগ্ল্যান্ডিন লেসিস সেল থেকে আসে। সাবস্টেন্স সেক্রেটেড ইনটু রেনাল টিউবুল, কোন কোন সাবস্টেন্স রেনাল টিউবুলে সেক্রেশন হয়, কোনগুলো রিঅ্যাবজর্পশন হয়, এগুলো লাগে। হাইড্রোজেন, পটাশিয়াম, হাইড্রোজেন সেক্রেটেড হয় কিন্তু, হাইড্রোজেন, পটাশিয়াম, অ্যামোনিয়াম, ফসফেট, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, ইউরোবিলিনোজেন, হিস্টামিন, অ্যাসিটাইলকোলিন, এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, স্টেরয়েড, প্যারামিনো, হিপ্রিক অ্যাসিড, পেনিসিলিন। কিন্তু এটা কোনো একটা জায়গাও এই কথাটা নেই যে একটা সোডিয়াম সেক্রেশন হয়, একটা সোডিয়ামও কোথাও সেক্রেশন নেই। তো সোডিয়াম আসলে ফলস দেবেন, সেক্রেশন হয় না। প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে কোন কোন সাবস্টেন্ট রিঅ্যাবজর্পশন হয়? কমপ্লিট রিঅ্যাবজর্পশন হয়, এটা কোনো পরীক্ষা আসে। গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ভিটামিন, অ্যাসিটিক অ্যাসিড, এগুলি 100% রিঅ্যাবজর্পশন হয়, 100%। সো এগুলির কোনো ক্লিয়ারেন্স রেট নাই, 0 ক্লিয়ারেন্স রেট। 60 থেকে 70% পানি রিঅ্যাবজর্পশন হয়, 90% হাইড্রোজেন সেক্রেশন হয়, 65 থেকে 85% সোডিয়াম রিঅ্যাবজর্পশন হয়, 80% পটাশিয়াম রিঅ্যাবজর্পশন হয়। অ্যাসিটোজোলামাইড এবং মেনিটল ওয়ার্ক করে হলো প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে। এরা কী করে? এগুলোকে অসমোটিক ডায়ুরেটিক বলা হয়। এগুলো সব হলো অসমোটিক অ্যাক্টিভ পার্টিকেল, এগুলোকে রিঅ্যাবজর্পশনকে হ্যাম্পার করে, ফলে এই জিনিসগুলো ডিরেক্ট ইউরিনের সাথে বের হয়ে যায় এবং এগুলো পানি নিয়েও বের হয়ে যায়। এই জন্য প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে কী হয়, কী বলে অসমোটিক্যালি অ্যাক্টিভ, মানে অসমোটিক ডায়ুরেটিক্সগুলো অ্যাক্ট করে। এছাড়া লুপ অফ হেনলির দুইটা সেগমেন্ট থাকে, থিন সেগমেন্ট এবং থিক সেগমেন্ট। এগুলো খুব গুরুত্বপূর্ণ, কোনটা কোথায় অ্যাবজর্পশন হয় বা খুব ভালোভাবে মনে রাখতে হবে। থিন সেগমেন্টে এগুলি হলো সলিউড ইম্পারমিয়েবল, থিন সেগমেন্ট শুধু পানিতে পারমিয়েবল হয়। এগুলো হলো, এটাকে বলা হয় কনসেন্ট্রেটিং সেগমেন্ট, পানি রিঅ্যাবজর্পশন করে ইউরিনের কনসেন্ট্রেশনটা বেশি হয় আর কি। আর থিক সেগমেন্টের মধ্যে ওয়াটার ইম্পারমিয়েবল, পানি এখানে যাইতে পারে না মোটা জায়গা দিয়ে, তো কী যায় এখানে, যেহেতু বিভিন্ন ধরনের রিসেপ্টর থাকে, পানি না গেলে তো অন্যগুলো যাবে না, কিন্তু এখানে বিভিন্ন ধরনের পাম্প টাম থাকে এবং গেট থাকে। সোডিয়াম, এই যে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরিন পাম্প থাকে, এগুলো দিয়ে সোডিয়াম, পটাশিয়াম এবং ক্লোরিন পাম্প এগুলি যাতায়াত করতে পারে। এখানে লুপ ডায়ুরেটিক্স থিক সেগমেন্টে কাজ করে, যেখানে পাম্পটা থাকে। আচ্ছা, এরপরে ডিস্টাল কনভলিউটেড টিউবুলে প্রক্সিমাল পার্টের মধ্যে সোডিয়াম, পটাশিয়াম এবং সোডিয়াম পটাশিয়াম চ্যানেল থেকে এখানে থায়াজাইড ডায়ুরেটিক্স কাজ করে। আর ডিস্টাল কনভলিউটেড টিউবুল এবং কালেক্টিং ডাক্টে অ্যালডোস্টেরন, প্যারাথাইরয়েড হরমোন, এডিএ যেখানে কাজ করে, এবং স্পাইনোলেকট্রন এবং অ্যামিওডেরন এই ডিস্টাল কনভলিউটেড টিউবুল এবং কালেক্টিং টিউবুলে অ্যাক্ট করে। কী বলে এই দুইটা
এই দুটোকে বলা হয় স্পাইনোলেকট্রন ইমিউডন, এগুলোকে বলা হয় এমিও রাইট আর কি, এই দুটোকে বলা হয় হলো পটাশিয়াম স্পেরিং ডায়োরেটিক্স। এখানে আবারও দেওয়া যে কোন কোনগুলো রিঅ্যাবজর্পশন হয় কোথায়, এটা একটা বইয়ের পড়ে দিতে পারেন, আমাদের এটা বললেও হবে। আমাদের সময় পরীক্ষা এসেছিলো এইটা যে রেনাল মেডুলারি হাইপারসমোলারিটি কী কী দ্বারা মেনটেন হয়, কী কী দ্বারা রেনাল মেডুলাটা সবসময় হাইপারসমোলার স্টেটে থাকে, কী কারণে হয়। এখানে সোডিয়াম, পটাশিয়াম এবং ক্লোরিন, এই যে থিক সেগমেন্ট অফ অ্যাসেন্ডিং লিম্ব অফ লুব অফ হেনলি এইটাতে থাকে, এই জন্য সোডিয়াম ক্লোরাইডগুলো যেখানে থাকবে রিঅ্যাবজর্পশন হবে সেখানে তো হাইপারসমোলার একটা স্টেট থাকবে, এটাই স্বাভাবিক। এছাড়াও আয়ন ট্রান্সপোর্ট হয় কালেক্টিং ডাক্ট থেকে, এছাড়াও ফ্যাসিলিটেড ডিভিশন অফ লার্জ অ্যামাউন্ট অফ ইউরিয়া ফ্রম মেডুলারি ইনার মেডুলারি কালেক্টিং ডাক্টস, ইউরিয়াল ডিফিউশন হয়ে এসে এই মেডুলার কনসেন্ট্রেশনটা বাড়ায়। তা আমাদের সময় এটা ছিল অ্যান্সার, কীভাবে প্রশ্নটা ছিল একটু ঘুরে ছিল আর কি। তারপর ডিফিউজ স্মল পানি এখানে কম আসে, তাহলে কয়েকটা ফ্যাক্টরের কারণে মেডুলার হাইপারসমোলারিটি হয়। একটা হলো এই অ্যাসেন্ডিং লিম্ব অফ লুব হেনলি থেকে ইলেকট্রোলাইট আসে, কালেক্টিং ডাক্ট থেকে আয়ন আসে, এছাড়া ডিফিউশন হয়ে ইউরিয়া আসে কালেক্টিং ডাক্ট থেকে, এছাড়া স্মল অ্যামাউন্ট পানি আসে কম এই কারণে। আচ্ছা, রেনাল ফাংশন কী কী আছে, ইউরিন ফর্মেশন, এক্সক্রিশন, ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট, অ্যাসিড বেস ব্যালেন্স, এন্ডোক্রাইন ফাংশন, সাম মেটাবলিক ফাংশন, এছাড়া এক্সক্রিটরি মেটাবলিক ফাংশন আছে পরীক্ষায়। কী কী রেনাল মেটাবলিক ফাংশন আছে, এই যে গ্লুকোনিওজেনেসিস হয় এখানে মেডুলাতে, নতুন গ্লুকোজ তৈরি হয়। ট্রান্সঅ্যামাইনেশন অ্যান্ড ডিঅ্যামাইনেশন, হুইচ মেটাবলিক ফাংশন ইজ অ্যাক্ট ইন কিডনি, এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। এক্সক্রিশন অফ মেটাবোলাইটস হয় এটা দিয়ে। এছাড়া রেগুলেটরি ফাংশন আছে কিছু, অ্যাসিড বেস ব্যালেন্স ম্যানেজ করে, ওয়াটার ব্যালেন্স করে, এছাড়া অসমোলারিটি ব্যালেন্স এবং বিপি রেগুলেশন করে। কিন্তু এই যে এইটা খুবই গুরুত্বপূর্ণ যে মেটাবলিক ফাংশন, এখানে গ্লুকোজ তৈরি হয়, নিওগ্লুকোজেনেসিস তৈরি হয়, এছাড়া ট্রান্সঅ্যামাইনেশন এবং ডিএমাইনেশন হয়। রেনাল ফাংশন টেস্ট, পরীক্ষা প্রশ্ন আসে নিচের কোনটি গ্লোমেরুলার ফাংশন টেস্ট, জিএফআর, ক্রিয়েটিন ক্লিয়ারেন্স, সেরাম ক্রিয়েটিন, সেরাম ইউরিয়া, ডিটেকশন অফ প্রোটিন এবং অ্যালবুমিন ইন ইউরিন, এগুলো হলো গ্লোমেরুলার ফাংশন, মেমব্রেন ফাংশন। আর টিউবের ফাংশন, অ্যাসিড লোড টেস্ট, ওয়াটার ডিপ্রাইভেশন টেস্ট, গ্লাইকোস ইউরিয়া, ডিটেকশন অফ গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, বিটা মাইক্রোগ্লোবিন ইউরিন, এগুলি হলো টিউবুলার ফাংশন। কেন টিউবুলার ফাংশন, এগুলো টিউবে অ্যাবজর্ব হওয়ার কথা ছিল, যে গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, এগুলো অ্যাবজর্ব হয়েছে কিনা, যদি না হয় তাহলে টিউবে ঝামেলা আছে। আর এই ক্রিয়েটিন ক্লিয়ার হবে, ইউরিয়া ক্লিয়ার হবে, ক্রিয়েটিনিন এগুলো ক্লিয়ার হবে হলো ইন দ্য গ্লোমেরুলার মেমব্রেন, যেগুলি এগুলো ভালো, জিএফআর ঠিক থাকবে। যদি এগুলো ঠিক না থাকে তাহলে গ্লোমেরুলার মেমব্রেনের ঝামেলা আছে। রিডিউসিং সাবস্টেন্স ইউরিনে পাওয়া যায় কোনগুলি, কার্বোহাইড্রেট রিডিউসিং সাবস্টেন্স, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, ল্যাকটোজ, পেন্টোজ, ম্যালটোজ। আদার কী কী আছে, ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড, ডেক্সট্রিন, হায়ালুরোনিক অ্যাসিড, গ্লুকোরোনিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড, এগুলো পরীক্ষা প্রশ্ন, যদিও একটা টেস্ট না তবুও পরীক্ষায় আসে। তো রেনাল সিস্টেম এতটুকু পড়লেই হবে। আমরা খুব দ্রুত জিআই সিস্টেমও দেবো, এবং জিআই, ফ্লুইড ইলেকট্রোলাইট আর হেমাটোলজি দিলেই আমাদের ফিজিওলজি আপাতত স্টপ করবো আমরা।